আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা দেখছেন তাদেরকেও। তো আজকে আমরা শুরু করব আহ সরলরেখার তৃতীয় লেকচার। এটা হলো রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। আমরা গত দুইটা লেকচারে 3 এর এর তাত্ত্বিক আলোচনা এবং এই রিলেটেড যে ম্যাথ, এগুলো আমরা আলোচনা করে ফেলছি। আজকে আমরা 3 এর এর তাত্ত্বিক আলোচনা এবং সাথে ওই রিলেটেড কিছু ম্যাথস আমরা করব। তো আশা করছি তোমরা খাতা কলম নিয়ে বসছো এবং মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তো আমি এতটুকু বলতে পারবো ইনশাআল্লাহ যে আমরা তাত্ত্বিক আলোচনা গুলো শিখতে পারবো। আর তাত্ত্বিক আলোচনা যদি থিওরিটিক্যাল আলোচনা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের ওই রিলেটেড ম্যাথস করা আমাদের অনেক ইজি হবে আর কি। সরলরেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, আমরা এই নিয়ে আজকে আলোচনা করব। রেখা বিভক্তকারী বিন্দু দুই প্রকার, একটা হচ্ছে অন্তর্বিভক্তকারী বিন্দু আর একটা বহির্বিভক্তকারী বিন্দু। প্রথমটা হচ্ছে অন্তর্বিভক্তকারী বিন্দু, এটা। তো এটা কি জিনিস আমরা আগে এটা বোঝার একটু চেষ্টা করি। আহ আমরা মনে করলাম, আমরা মনে করি একটা বিন্দু হচ্ছে পি। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর একটা বিন্দু হচ্ছে কিউ। কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। আর অন্য আরেকটা বিন্দু হচ্ছে আর, যে আর বিন্দু এই পি কিউ কে বিভক্ত করে। তো কি অনুপাতে বিভক্ত করে? m1 টু m2। এর মানে হচ্ছে এখানে পি আর ইস টু কিউ আর প্রস্থ হচ্ছে m1 ইস টু m2। আমরা কি বললাম? এই পি কিউ একটা সরল রেখা অথবা একটা রেখা, এই রেখাকে আর বিন্দু বিভক্ত করে। কি অনুপাতে বিভক্ত করে? m1 ইস টু m2 অনুপাতে বিভক্ত করে। আর এই আর বিন্দুকে বলা হয় অন্তর্বিভক্তকারী বিন্দু। এই জন্য অন্তর্বিভক্তকারী বিন্দু বলা হয়, কারণ পি কিউ এর অন্তরে অথবা পি কিউ এর ভিতরে আর বিন্দু আছে। কোন রেখার অন্তর্বিভক্তকারী শুধু একটা না, এটা অনেকগুলো হইতে পারে। তা বিন্দু যদি একটা হয় অন্তর্বিভক্তকারী বিন্দু, তাহলে সে রেখাকে দুই ভাগে ভাগ করবে। বিন্দু যদি আরো হয়, এখানে আরেকটা হলো কিউ বিন্দু, তাহলে সে রেখাকে তিন ভাগে ভাগ করবে। কারণ এই একটা ভাগ, এই আরেকটা ভাগ, এটা হলো আরেকটা ভাগ। সরি, এটা আর এস দেই আমরা, এটা হলো আরেকটা ভাগ। এই হচ্ছে আমার অন্তর্বিভক্তকারী বিন্দু। এরপরে আসো, তার অন্তর্বিভক্তকারী বিন্দু ওই রেখার ভিতরে থাকবে। এরপরে আসো বহির্বিভক্তকারী বিন্দু। আমি 2 নম্বর দিয়ে লিখলাম বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। তো বহির্বিভক্তকারী বিন্দু কি? ধরো একটা রেখা আমি নিলাম পি কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এই আগের মতোই পি এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর কিউ এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, লিখলাম না। এখন একটা বিন্দু আর, যে আর বিন্দু পি কিউ এর বাইরে অবস্থান করবে। তো পি কিউ এর বাইরে অবস্থান করবে বলতে এটা হচ্ছে তোমার পি কিউ এর বর্ধিতাংশের উপর অবস্থান করবে। বাইরে তো অবশ্যই, বাট পি কিউ এর বর্ধিতাংশের উপর অবস্থান করবে। এখন এই আর বিন্দু পি কিউ কে বহির্বিভক্ত করে কিভাবে করে? ওই অনুপাতে পি কিউ, পি আর ইস টু কিউ আর ইকুয়ালস টু m1 টু m2। তুমি সবসময় এটা মাথায় রাখবো, অন্তর্বিভক্ত করার ক্ষেত্রে অথবা বহির্বিভক্ত করার ক্ষেত্রে এই অনুপাতটা হচ্ছে পি আর ইস টু কিউ আর। মানে এতটুকু হচ্ছে কি, এতটুকু হচ্ছে m1, আর এটা হচ্ছে m2। পি আর ইস টু কিউ আর ইকুয়ালস টু m1 ইস টু m2। মানে পি এর সাথে আর এর সংযোগ থাকবে, আবার কিউ এর সাথে আর এর সংযোগ থাকবে। এই ক্ষেত্রে আমরা আর বিন্দুকে বলি বহির্বিভক্তকারী বিন্দু। এখন এই আর বিন্দু পি কিউ এর এই পাশে আছে, এটা ইচ্ছা করে এটা এই পাশেও থাকতে পারে। এই পাশে থাকলো, এটাও হইতে পারে, দুই পাশে হইতে পারে। তাহলে বহির্বিভক্তকারী বিন্দু রেখার বাইরে অবস্থান করে, আর অন্তর্বিভক্তকারী বিন্দু রেখার ভিতরে অবস্থান করে।
তো তোমরা আমরা যেটা করব, আমরা যে কাজটা করবো, আমরা এই আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, মানে আর বিন্দুর ভুজ এবং কোটি আমরা নির্ণয় করব। এই অনুশীলনীর মূল আলোচনার বিষয় হচ্ছে এই অন্তর্বিভক্ত অথবা বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। তো আমরা এখন অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তো প্রথমত আমরা একটা সুন্দর একটা চিত্র এঁকে নিই। আহ ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা একটা রেখা নেই, যে রেখা হচ্ছে পি কিউ। এটা হচ্ছে পি, এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর এটা হচ্ছে কিউ, এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। আর একটা বিন্দু হচ্ছে আর, যে আর বিন্দু এই পি কিউ কে m1:2 m2 অনুপাতে বিভক্ত করে। আমরা কিছু জিনিস একটু লিখে নেই। আহ, আমরা ধরলাম পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, এবং আর বিন্দু পি কিউ কে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এর মানে হচ্ছে পি আর ইস টু কিউ আর ইকুয়ালস টু m1:m2। এবং আমরা ধরি আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। আমরা ধরলাম এই আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। আচ্ছা, এখন আমরা পি কিউ আর থেকে এক্স অক্ষের উপরে পি হচ্ছে এক্স অক্ষের উপরে পি এ লম্ব আঁকবো। কিউ থেকে হচ্ছে এক্স অক্ষ, এটা কিউ বি লম্ব আঁকবো। আর আর থেকে আমরা আর সি লম্ব আঁকবো। আবার পি থেকে এই আর সি এর উপরে তোমার পিএস লম্ব আঁকবো। আবার আর থেকে কিউ বি এর উপরে আর টি লম্ব আঁকবো। এখান থেকে আসলে আমরা কি পাই? তো আমার মূল বিন্দু হচ্ছে ও। তো আমরা কি লিখতে পারি বলো? তাহলে ওই ইকুয়ালস টু কত? ওই ইকুয়ালস টু হচ্ছে আমার x1, আর পি এ ইকুয়ালস টু হচ্ছে, এটা হচ্ছে y1। এটা কেন দেখো, ও এর সমান x1 কেন? কারণ পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1। তাহলে এতটুকু হচ্ছে ভুজ, এটা হচ্ছে x1, আর কোটি মানে এটা হলো y এর মান, এটা হচ্ছে y1। আচ্ছা, আর আর বিন্দুর স্থানাঙ্ক আমরা কি বললাম? xy। এটাকে xy লিখি আমরা। এটা হচ্ছে x, এটা হচ্ছে y। তাহলে ওসি ইকুয়ালস টু কত? ওসি ইকুয়ালস টু হচ্ছে x, আর আর সি ইকুয়ালস টু হচ্ছে y। এরপর আমি যাই, ওবি ইকুয়ালস টু কত হবে? ওবি হচ্ছে x2 y2, তাহলে ওবি হবে x2, আর কিউবি হবে y2। আমরা এখানে যে কাজটা করব, আমরা পিএস এর মান বের করব। সুতরাং পিএস ইকুয়ালস টু কত হবে? পিএস মানে কিন্তু আমরা এসি বলতে পারি। পিএস মানে কিন্তু এসি। আর এসি কে আমি কি বলতে পারি? এটা হচ্ছে ওসি মাইনাস ও এ। আর ওসি মানে হচ্ছে এক্স, ও এ মানে হচ্ছে x1। ঠিক আছে? এরপরে
আমরা RS বের করব। RS ইকুয়ালস টু হচ্ছে RC মাইনাস SC। এটা হলো RC মাইনাস SC মানে কি বলা যাবে? SC মানে কিন্তু PA, কারণ এটা হলো আহ, মানে একটা হলো বর্গক্ষেত্র আর হচ্ছে বিপরীত বাহু। এটা হলো PA ইকুয়ালস টু হচ্ছে RC মানে হচ্ছে Y মাইনাস Y1। হ্যাঁ, এরপরে আমরা RT বের করব। RT ইকুয়ালস টু হচ্ছে CB। আর CB মানে কি? এটা হলো OB মাইনাস OC, আর OB হচ্ছে X2 মাইনাস, আর OC হচ্ছে X। আচ্ছা, এরপরে আমরা QT বের করব। QT ইকুয়ালস টু হচ্ছে QB মাইনাস TB। QT, হ্যাঁ, TB। আর QB হচ্ছে কত? না, এটা QB, TB বলতে আমরা RC মানে হচ্ছে RC। এটা QB হচ্ছে তোমার Y2 মাইনাস, আর এটা হচ্ছে Y। মোটামুটি এগুলো আমাদের লেখা হয়ে গেল। আমরা এটা জানলাম। তাহলে এখন আমরা যে কাজটা করব, আমরা একটু উপরে এই লেখাগুলো একটু মুছে ফেলি। আমরা একটু এখানে লিখি ত্রিভুজ টি এস আর ও, ত্রিভুজ আর টি কিউ সদৃশ। ঠিক আছে, এটা আমরা লিখি। তো সদৃশ হলে আমরা কি লিখতে পারি বলো? আমরা লিখতে পারি টিএস বাই আর টি ইকুয়ালস টু টি আর বাই কিউ আর ইকুয়ালস টু আর এস বাই কিউ টি। মানে এখান থেকে আমরা কি লিখতে পারি? টিএস মানে হচ্ছে এক্স মাইনাস X1 বাই, আর আর টি হচ্ছে X2 মাইনাস এক্স ইকুয়ালস টু পি আর হচ্ছে M1 আর কিউ আর হচ্ছে M2, আর এস হচ্ছে Y মাইনাস Y1, আর এটা হচ্ছে Y2 মাইনাস Y1। তো এটা আর আমার লাগতেছে না, আমি এখান থেকে এভাবে লিখতে পারি। যদি এটাকে আমরা দুই ভাগ করি, দেখো, প্রথম ও দ্বিতীয় অনুপাত হতে পাই এক্স মাইনাস X1 বাই X2 মাইনাস এক্স ইকুয়ালস টু M1 বাই M2। এটাকে আমরা কি লিখতে পারি? M2x মাইনাস M2x1 equals to M1 x2 মাইনাস M1 x। এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো, এখানে x আছে, এখানেও x আছে। আমি এটাকে এই পাশে নিয়ে আসলে যদি x কমন নেই, আমি কি লিখতে পারি? লিখতে পারি M1 প্লাস M2 ইকুয়ালস টু
m2x1 প্লাস m1x2। তো আমরা কি লিখতে পারি? x ইকুয়ালস টু হচ্ছে m2x1 প্লাস m1x2 m1 প্লাস m2। তাহলে আমরা কিন্তু আমাদের আসলে এখানে এই আর এর মান আর নির্ণয় করতে হবে, আর বিন্দুর স্থানাঙ্ক। তো তার মানে আসলে ভুজ এক্স এর মান নির্ণয় করতে হবে এবং কোটি ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো ভুজের মানটা আমরা বের করে ফেলছি। তো আমরা কোথেকে বের করলাম এটা? এই প্রথম ও দ্বিতীয় অনুপাত থেকে আমরা এটা বের করলাম। তো আমরা যদি আমি একটু এখানে লিখি এটা। আচ্ছা, এটা এখানে না, আমি এখান থেকে লিখি। এরপর লিখি দ্বিতীয় ও তৃতীয় অনুপাত হতে পাই, দ্বিতীয় ও তৃতীয় অনুপাত হতে পাই। কি পাবো এটা? একটু এখানেই লিখি। এটা হচ্ছে m1 বাই m2 ইকুয়ালস টু y মাইনাস y1 y2 মাইনাস y1 ইকুয়ালস টু কি রাখা যাবে এটা? এটা হচ্ছে m2y মাইনাস m2y1 ইকুয়ালস টু m1y2 মাইনাস m1y1। যাই হোক, যাই হোক, তো আমাদের এটা হবে y2 মাইনাস y হবে। তো আমরা যদি গুণ করি তাহলে এটা হবে m1y2 মাইনাস m1y। তো y যেখানে আছে এখানে y আছে, এখানে y আছে, আমরা এক পাশে এনে y টা যদি কমন নেই এটাকে আমরা এভাবে লিখতে পারবো। y যদি কমন নেই এটা হচ্ছে m1 প্লাস m2 ইকুয়ালস টু m2y1 প্লাস m1y2। সুতরাং y ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে m2y1 প্লাস m1y2 আর নিচে m1 প্লাস m2। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে এই অন্তর্বিয়োগকারী বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়। তো পরীক্ষায় তো আসলে এটা কখনো আসবে না যে কিভাবে অন্তর্বিয়োগকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হয়। আমরা এটা এই জন্য করলাম যাতে আমাদের মানে বুঝতে সহজ হয় যে এটাই সূত্র। মানে অনেক সময় প্রতিপাদন বা ডেরিভেশন করলে এই সূত্রগুলো আমার অন্তরে গেঁথে যায়। অন্তর্বিয়োগকারী বিন্দুর ক্ষেত্রে আমরা একটা স্ক্রিন দেখে নিই যে এর স্থানাঙ্ক কি হবে। যদি পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1 এবং q হচ্ছে x2 y2, এই দুই বিন্দুর সংযোগ রেখাংশ পি কিউ কে আর বিন্দু পি আর ইস্ট কিউ আর ইকুয়ালস টু m1 is to m2 অনুপাতে অন্তর্ভুক্ত করে, তখন আর বিন্দুর স্থানাঙ্ক যদি xy হয় তো x এর মান হবে m1 into x2 plus m2 into x1 divided by m1 plus m2। তো আমরা আমরা ভালো করে একটু খেয়াল করি, আমরা দেখতেছি পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2। আর পি আর এই দৈর্ঘ্যটুকু হচ্ছে m1 আর কিউ আর এই দৈর্ঘ্য হচ্ছে m2। তো x এর মানের ক্ষেত্রে প্রথমে আমরা অনুপাত m1 নিব, m1 ইন্টু m1 এর সাথে কিন্তু x1 আছে, x1 হবে হবে দূরের x2 হবে m1 ইন্টু x2 প্লাস আবার কিউ আর এর মান হচ্ছে m2, m2 ইন্টু দূরে m2 থেকে দূরে আছে x1, x1 হবে আর ডিভাইডেড বাই m1 প্লাস m2। আর y ক্ষেত্রে হচ্ছে একই রকম m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই হলো অন্তর্বিভক্তির ক্ষেত্রে আর কি। এখানে আর বিন্দুটা ইকিউ এর মধ্যে অবস্থিত। বহির্বিভক্তির ক্ষেত্রে আমরা একই রকম, এটার আমি প্রতিপাদন করতেছি না। যদি পি কিউ বিন্দুদের সংযোগ রেখাংশ পি কিউ কে আর বিন্দু পি আর ইস্ট কিউ আর ইকুয়ালস টু m1 is to m2 অনুপাতে বহির্ভুক্ত করে, আমরা এখানে খেয়াল করে দেখতেছি যে পি কিউ এই আর বিন্দু হলো পি কিউর বর্ধিতাংশের উপরে অবস্থিত। সেটা ডানে হতে পারে বামে হতে পারে। আমি একপাশে লিখলাম।
তো ধরলাম আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে xy, তো x1 x ইকুয়ালস টু কি হবে, মানে ভুজ ইকুয়ালস টু কি হবে, m1 x2 মাইনাস m2 x1 বাই m1 মাইনাস m2। তো এটা আমরা প্রতিপাদন করলাম না, লেকচারটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা নিজেরা দেখে নিবা। এখানে আগের সূত্রের সাথে এই সূত্রের পার্থক্য হচ্ছে, আগের সূত্র এই পদগুলোর মাঝখানে প্লাস ছিল, আর এখানে হচ্ছে মাইনাস। y এর ক্ষেত্রে হচ্ছে m1 y2 মাইনাস m2 y1 বাই m1 মাইনাস m2। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন কোন সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তো কোনো একটা সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা আমরা ধরলাম, এটা হলো একটা পি বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। আমরা ধরলাম আর একটা বিন্দু, যে আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x y, এবং আর বিন্দু হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। তো পি কিউ এর মধ্যবিন্দু হওয়ার মানে হচ্ছে এটা যতটুকু এটাও এতটুকু। তাহলে অনুপাতটা কি হবে, যদি এটা 2 ভাগ হয় এটাও 2 ভাগ, এটা 3 ভাগ এটাও 3 ভাগ, তো 2:2 মানে 1:1, 3:3 মানে 1:1। তো অনুপাত কিন্তু এটা 1, এটাও কি বলো, এটা হচ্ছে 1। আমরা x ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, আমাদের সবার মনে আছে, এটা হলো m1, m1 হচ্ছে 1 ইন্টু কি হবে দূরের x2, প্লাস আবার m2, m2 মানে হচ্ছে 1, এখানে 1 ইন্টু কি হবে এটা x1, আর নিচে হচ্ছে 1 প্লাস 1। এটাকে আমরা লিখতে পারি 2 বাই x1 প্লাস x2। x2 আগে আছে x1 পরে আছে, আমি একবার লিখলাম। তাহলে যদি পি কিউ এর মধ্যবিন্দু আর হয়, বা আর যদি পি কিউ কে সমান 2 ভাগে ভাগ করে, অথবা পি কিউ এর মধ্যবিন্দু আর হয়, তো এই মধ্যবিন্দুর ভুজ হবে এই বিন্দুদের ভুজের ভুজ আহ, ভুজদ্বয়ের যোগফলকে 2 দ্বারা ভাগ করবো। ভুজদ্বয়ের যোগফল বাই ডিভাইডেড বাই। একইভাবে কোটি ইকুয়ালস টু এরকমই হবে, তাও দেখি আমরা। তাহলে 1 ইন্টু কত হবে, 1 ইন্টু y2 প্লাস 1 ইন্টু y1 বাই 1 প্লাস 1 2 বাই এটা হচ্ছে y2 প্লাস y1, বা অথবা এটা লিখতে সুন্দর y1 প্লাস y2। তাহলে আহ, দুই বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দু কি হবে, তো দুই বিন্দুর ভুজকে 2 দ্বারা ভাগ করলে ওই মধ্যবিন্দুর ভুজ পাবো, এবং দুই বিন্দুর কোটিকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা মধ্যবিন্দুর কোটি পাবো। তো তাহলে এখানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে, এই যে এটা xy মানে হচ্ছে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। এখন আমরা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা একটু দেখবো। আহ মনে করো একটা ত্রিভুজ আমি আঁকলাম। এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3 y3। তো আমরা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করব। ভরকেন্দ্র কাকে বলে, ত্রিভুজের মধ্যমাত্রায় যে বিন্দুতে ছেদ করে সেই ছেদবিন্দুকে ওই ত্রিভুজের ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড বলে। তো আর মধ্যমা কাকে বলে, মধ্যমা হচ্ছে ত্রিভুজের কোন একটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা। তো এ হলো এই বিন্দু হলো এটা, তার বিপরীত বিসি, বিসি এর মধ্যবিন্দু ডি হয়, তাহলে এডি হচ্ছে একটা মধ্যমা। আবার এসি এর মধ্যবিন্দু যদি ই হয়, তাহলে ই হচ্ছে আরেকটা মধ্যমা। আর এবি এর মধ্যবিন্দু যদি এফ হয়, তাহলে সিএফ হবে আরেকটা মধ্যমা। এই মধ্যমাকে আমি নর্মালি কি বলবো, মধ্যমাকে আমরা কি বললাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে প্রথমত ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা ইজিলি বের করতে পারবো, আমরা একটু আগেই শিখলাম যে যেহেতু ডি হলো বিসি এর মধ্যবিন্দু, তো ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর ভুজ হবে দুই বিন্দুর ভুজের যোগফলকে 2 দ্বারা ভাগ করবো। তো দুই বিন্দুর ভুজ কি, একটা ভুজ হচ্ছে x2
একটা ভুজ হচ্ছে x3/2। কেন এভাবে করলাম? কারণ ডি তো হলো বিসি এর মধ্যবিন্দু, আর মধ্যবিন্দুর স্থানাঙ্ক এভাবে বের করতে হয়। আর কোটি কি হবে, দুই পাশে কোটিকে যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করব। আচ্ছা, আবার আমরা এটাও জানি যে হরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে বুঝতে পারতেছে এটা হলো 2 ভাগ আর এটা হচ্ছে 1 ভাগ। তো তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমি জানি, আমি ডি বিন্দুর স্থানাঙ্ক জানি, এবং এবং এজি ইজ টু জিডি অনুপাতে 2:1, মানে m1:m2 আমরা জানি। তখন আমরা জি বিন্দুর স্থানাঙ্ক ইজিলি অন্তর্বিভক্তির সূত্র দিয়ে আমরা ইজিলি বের করতে পারবো। আমি এখানে লিখি, সুতরাং জি বিন্দুর ভুজ বস্তু কি হবে, জি বিন্দুর ভুজ হবে, যদি এটা m1 হয় 2 হয়, 2 ইন্টু কত হবে, 2 ইন্টু হচ্ছে, তাহলে এই x1 হবে না, হবে দূরেরটা x2 প্লাস x3, x2 প্লাস x3/2 প্লাস 1 ইন্টু ওই পাশের ভুজটা, এই পাশে 1 তো ওই পাশের ভুজটা হচ্ছে x1, x1, এই 2 2 কাটা যাচ্ছে, এটা হবে 2 প্লাস 1, এটাকে আমরা লিখতে পারি x2 প্লাস x3 প্লাস x1, কারণ 1 ইন্টু x1 x1 হবে। তো একটু যদি আমরা সাজিয়ে লিখি, আমরা এভাবে, আচ্ছা এটা এভাবে লিখি, x2 প্লাস x3 প্লাস x1/3, এটাকে আমরা লিখতে পারি x1 প্লাস x2 প্লাস x3/3। আচ্ছা, তো এই বিন্দুর কোটি কত হবে, কোটি হবে 2 ইন্টু কত হবে, 2 ইন্টু, তাহলে এই কোটিটা হবে 2 ইন্টু ডি এর কোটি হবে y2 প্লাস y3, y2 প্লাস y3/2 প্লাস 1 ইন্টু y1, 1 ইন্টু y1 আর 2 প্লাস 1 প্লাস 2 হবে, 2 2 কাটা যাচ্ছে, y2 প্লাস y3 প্লাস y1/3 equals to y1 প্লাস y2 প্লাস y3/, তো এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো আমার ত্রিভুজের 3টা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে x1 y1 x2 y2 x3 y3, তখন তার ভরকেন্দ্রের স্থানাঙ্ক হবে, স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো স্থানাঙ্ক মানে হচ্ছে ভুজ এবং কোটি নির্ণয় করা। তো ভুজ কি হবে বলে, 3 বিন্দুর ভুজকে যোগ করে 3 দ্বারা ভাগ করতে হবে। কোটি কি হবে, 3 বিন্দুর কোটিকে যোগ করে 3 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। আমরা যে কাজটা করতে পারি, তার মানে জি বিন্দুকে আমরা এভাবে লিখতে পারি, জি, এটা হচ্ছে কত, x1 প্লাস x2 প্লাস x3/3, আর কোটি কত হবে y1 প্লাস y2 প্লাস y3/3। তোমরা বুঝতে পারছো। আমরা এখন যে কাজটা করব, এই রিলেটেড কিছু আমরা ম্যাথ, আমাদের তোমার সি এর বি এর যে তাত্ত্বিক আলোচনা তো মোটামুটি শেষ। এখন আমরা কিছু ম্যাথস করবো আর কি। দেখো এখানে একটা ম্যাথস দেখো, আহ, দুইটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 2 আর একটা বিন্দুর স্থানাঙ্ক 3 6। এই দুই বিন্দুর সংযোগ রেখাংশকে যে বিন্দু 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করে এই বিন্দুর স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা লিখি, মনে করি 1 2 এবং 3 6, আমরা অঙ্কটা একটু স্টার্ট করি। হ্যাঁ, তো মনে করি 1 2 ও 3 6 বিন্দুদ্বয়ের যোগ রেখাংশকে হ্যাঁ
সংযোগ রেখাংশকে কোন বিন্দু XY বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন চিত্রটা মানে এসেনশিয়াল না, মানে চিত্র দিলে তোমার বুঝতে একটু সুবিধা হবে, যেহেতু ফার্স্ট ম্যাথ আমি একটা চিত্র দিই। তো আমার একটা বিন্দু হচ্ছে 1,2 আর একটা বিন্দু হচ্ছে 3,6 আর এটা 2:3, তাহলে দুই ভাগটা একটু কম হবে। আমরা এটা ধরলাম, এই বিন্দুটা ধরলাম x, y, এই বিন্দুটা এটা হলো 2 ভাগ আর এটা হচ্ছে কয় ভাগ, 3 ভাগ। এই বিন্দুটা এই বিন্দুটার সংযোগ রেখাংশকে 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তাহলে যে বিন্দুটা করে সেই xy বিন্দুর স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে। তার মানে আমাকে x এর মান বের করতে হবে, আমাকে y এর মান আমাকে বের করতে হবে। আমরা লিখবো, সুতরাং একটু এ পাশে লিখি, x ইকুয়ালস টু কত হবে, 2 ইন্টু কত হবে, 2 ইন্টু, আমি ইন্টু দেই, 2 ইন্টু যেটা x এর মান নিব, যখন আমরা ভুজ নির্ণয় করব তখন আমরা দুই পাশের ভুজ নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। তাহলে 2 ইন্টু কত হবে, 3, 2 ইন্টু 3 প্লাস, বা 3 ইন্টু কত হবে, এই পাশে ভুজ 1, মানে একটা উল্টা। 2 এর সাথে কিন্তু 1 আছে, যেটা কাছে আছে এটা হবে না, দূরেরটা হবে। বা 3 এর সাথে কিন্তু 3 আছে, কাছে কাছেরটা হবে না, হবে দূরেরটা। 3 ইন্টু 1, আর নিচে হবে অনুপাদ্য যোগফল m1 প্লাস m2, 2 প্লাস 3, এটাকে আমরা কি লিখতে পারি, নিচে হচ্ছে 5, 3 দুগুণ 6 প্লাস 3 ইকুয়ালস টু 9/5। তো x এর মান হচ্ছে 9/5। y কত হবে, একটু দেখি, y ইকুয়ালস টু 2 ইন্টু, যখন আমরা কোটি বের করব তখন আমরা কোটি নিয়ে ভাববো। তো 2 ইন্টু, এই পাশে 2 হবে না, ওই পাশে 6 হবে, 2 ইন্টু 6 প্লাস 3 ইন্টু 2, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে 2 প্লাস 3, এটা হচ্ছে 6 দুগুণ 12 প্লাস 3 দুগুণ 6, কত হচ্ছে এটা, হচ্ছে 18/5। কি লিখবো বলো, সুতরাং নির্ণেয় অন্তর বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে 9/5 ভুজ, কোটি হচ্ছে 18/5। এটি হলো অঙ্কের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো, সহজ একটা ম্যাথ, কারো স্ক্রিনশট নেওয়া দরকার হলে নিতে পারো। এই সেকেন্ড ম্যাথটা আমরা একটু দেখি। এটা হলো তোমার -6 2 ও -7 5 বিন্দুদের সংযোগ রেখাংশকে যে বিন্দুটি 2:3 অনুপাতে, অনুপাতটি আগের মতোই 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে সেই বিন্দুর স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে। যে দুইটা বিন্দু হচ্ছে, একটা -6 2 আর একটা -7 5। ওকে, আমরা লিখি, মনে করি -6 2 ও 7, -6 2 ও -7 5, -6 ও -7 5 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে XY বিন্দুটি 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে, বহির্বিভক্ত করে।
এখন চিত্র এসেনশিয়াল না, বাট চিত্র আঁকবো। যে এখানে বুঝার একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি ২ টা বিন্দু আঁকবো। একটা বিন্দু হচ্ছে -6, 2, আরেকটা বিন্দু হচ্ছে -7, এখন xy বিন্দুটি এটাকে 2:3 অনুপাতে কি করে বলো বহির্বিভক্ত করে। এখন আমার কথা হচ্ছে আমি এই বিন্দুটা কোন পাশে দিব? বিন্দুটা কি আমি এই পাশে দিব নাকি এই পাশে দিব? তো তোমাকে এটা বুদ্ধি করে এটা দিতে হবে। তো চিত্রই দাও, তাহলে চিত্রটা রিজনেবল হতে হবে কিন্তু, মানে বাস্তবসম্মত হতে হবে কিন্তু। যদি আমি মনে করো আমি এই পাশে দিলাম, ধরো এই পাশে আমি xy দিলাম, তো তুমি জানো যে বিন্দু অন্তর্বিভক্তকারী বিন্দু বা বহির্বিভক্তকারী বিন্দু অনুপাতটা কিন্তু প্রথম বিন্দুর সাথে ওই বিন্দুর বা দ্বিতীয় বিন্দুর সাথে ওই বিন্দুর সংযোগ থাকতে হবে কিন্তু। এখানে যদি xy এ পাশে দেই, তাহলে বোঝা গেল এইটুকুর হলো 2 ভাগ, এটা হচ্ছে 2 ভাগ, আর এটা হচ্ছে 3 ভাগ। এটা কখনো বাস্তবসম্মত না কিন্তু, কারণ এটা তো এই মানে ছোট ভাগটা বড় দেখাচ্ছে বড় অনুপাত, আর বড় ভাগটা ছোট অনুপাত হইতে পারে না। এই জন্য এই যেটা হবে, এই বিন্দুটা যদি এরকম হয় যে অনুপাতের ক্ষেত্রে প্রথম অনুপাতটা ছোট হয়, তো অবশ্যই এটাকে ডান বাম কি বলবো? তোমরা যেটা দেখতেছো এটা হলো উম তুমি এটাকে আমরা এই পাশে লিখবো। আহ এটাকে আর একটু বড় করে লিখি আমরা। এটা হচ্ছে xy, মানে এই পাশে দিলেই হবে সেটা। এরপরে অ্যাকুরেট মাপ হইতে হবে এটা জরুরি না। এখন এটা হইতে পারে যে এটা হলো 2 ভাগ আর এই পুরোটা হচ্ছে কয় ভাগ? 3 ভাগ। এটা মোটামুটি এটা হইতে পারে। এটা আমার এটা হচ্ছে 2 ভাগ, আর এটাও, আর এটা হচ্ছে কয় ভাগ? এটা 3 ভাগ। এটা বড়। ওকে, তো আমরা তাহলে এখানে x ইকুয়াল টু কি লিখতে পারি বলো? x ইকুয়াল টু কি লিখতে পারি? প্রথমে 2 ইনটু কত হবে? 2 ইনটু কাছে আছে -6 হবে না, এটা ওই দূরেরটা হবে ইনটু -7, ইনটু -7, এটা বহির্বিভক্ত এই জন্য সূত্রের মাইনাস হবে। আবার 3 ইনটু কাছেরটা হবে না, হবে দূরেরটা, সরি, 3 ইনটু, হ্যাঁ, 3 ইনটু এটা হবে না, হবে হলো -6, আর এটা হলো 2 - 3। এটাকে আমরা কি লিখতে পারি? নিচে তো হবে -1, এটা -14, আর এটা প্লাস 3 × 6 = 18, এটা ইকুয়ালস টু হবে, এটা -4 হবে এটা। ওকে, আর y ইকুয়ালস টু কত হবে? এটাও 2 - 3 হবে। 2 ইনটু, যখন আমরা y কোটি বের করবো তখন আমরা দুই পাশের কোটি নিয়ে চিন্তা ভাবনা করবো। এটা 2 ইনটু কত হবে বলো? 2 ইনটু কাছেরটা হবে না, দূরেরটা 5, মাইনাস 3 ইনটু কত হবে? 3 ইনটু 2 হবে, এটা হলো -1, এটা হলো 10, -6 ইকুয়ালস টু -4। সুতরাং নির্ণেয় নির্ণেয় বহির্বিভক্তকারী দুই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এটা -4, মাইনাস, এটি হলো answer। অনেক সহজ অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারছো আর কি। আর যদি চাও কেউ স্ক্রিনশট নিতে পারো। দেখো এখানে যে ম্যাথ, এটা হলো এ ও বি দুটি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2, 4 এবং 4, -5। এবি রেখাংশ সি বিন্দু পর্যন্ত, এবি রেখাংশকে, এটা এবি রেখাংশকে হবে, এবি রেখাংশকে যদি সি পর্যন্ত বর্ধিত করা হয়, বর্ধিত করা হলো যেন এসি ইকুয়ালস টু 3 বিসি হয়। এই বিন্দুর স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো আমরা প্রথমে মনে করি
বিন্দুর স্থানাঙ্ক x, y। আমরা প্রথমে মনে করে নিলাম সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y এবং a কত? a হচ্ছে -2, 4 আর b হচ্ছে 4, -5। আচ্ছা, এখন এবি রেখাংশকে সি পর্যন্ত এর রূপে বর্ধিত করা হলো, তাই আমরা একটু যদি চিত্রটা এঁকে নিই, চিত্র আঁকলে অঙ্কটা একটু ইজি হয় আর কি। হ্যাঁ, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তো বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4, -5 আর সি বিন্দু হচ্ছে -2, 4 আর সি বিন্দু আমরা কি ধরলাম? x, y। এখন সি বিন্দু, এখানে যে কাজটা আমি দুইভাবে ম্যাথসটা করতে পারি। একটা হলো সি বিন্দু এবি কে বহির্বিভক্ত করে, এভাবে করতে পারি, অথবা বি বিন্দু এসি কে অন্তর্বিভক্ত করে। আসলে সি বাইরে আছে, আমরা বহির্বিভক্তি দিয়ে অঙ্কটা করি। এখন সি বিন্দু এবি কে বহির্বিভক্ত করলে অনুপাতটা কি হবে? এটা হচ্ছে তোমার, আমি একটু বলি তোমাদেরকে যে এবি ইকুয়ালস টু হচ্ছে 3 বিসি। মানে খুব ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নেই, মানে 3টা বিসি সমান হচ্ছে এবি। তার মানে এখানে 3টা বিসি আছে আর এখানে একটা বিসি আছে। আমি যদি এখন এই কাজটা করি, তোমরা আমাকে একটু হেল্প করো, যে যদি আমি এসি ইস টু বিসি নেই, সি বিন্দু যদি বহির্বিভক্ত করে, তাহলে অনুপাতটা কি হবে? অর্থাৎ এ এর সাথে সি এর অনুপাত, এ এর সাথে সি হবে, তাহলে এসি ইস টু কি হবে? আর বি এর সাথে সি হবে, বিসি, এসি ইস টু বিসি। তো এই অনুপাতটা কি হবে? তাহলে পুরো এসি যদি হয়, এখানে 4টা বিসি হচ্ছে মোট, কারণ এখানে হলো 3টা বিসি আছে আর এখানে একটা বিসি আছে, মোট 4টা বিসি, আর ও একা একটা বিসি, তাহলে এটা অনুপাতটা হবে 4:1। তো অনেক ছাত্র আমরা পড়াতে গিয়ে দেখি এই অনুপাতটাকে নাকি 3:1 লেখে। কারণ এবি হলো 3 ভাগ আর বিসি 1 ভাগ, আর এসি মিলে কয়টা বিসি হবে মোট? পুরো এসি মিলে 4টা বিসি হচ্ছে কিন্তু। মানে এখানে 3টা বিসি, এখানে একটা বিসি, 4টা, আর বিসি একা একটা। অনুপাত এসি ইস টু বিসি হবে 4:1। তো এখন কি লিখবা? সুতরাং সি বিন্দু, সি মানে কি? এক্স ওয়াই আর কি। সি বিন্দু এবি কে তোমার এসি ইস টু বিসি ইকুয়ালস টু 4:1 অনুপাতে বহির্ভুক্ত করে। আচ্ছা, এখন যদি বহির্ভুক্ত করে তাহলে আমরা এখন কি হবে? সুতরাং এক্স ইকুয়ালস টু কত হবে? আমরা ইজিলি বের করতে পারবো। আমার এটা হচ্ছে 4 ভাগ আর এটা হচ্ছে কয় ভাগ? এটা হচ্ছে 1 ভাগ। এক্স ইকুয়ালস টু কত হবে? 4 ইন্টু কত হবে? এটা 4 ইন্টু, কাছে আসছে -2 হবে না, দূরেরটা হবে 4 × 4 মাইনাস, যেহেতু বহির্বিভক্ত মাইনাস হবে। এই 1 ইন্টু কত হবে? দূরেরটা হবে 1 ইন্টু -2, এটা হবে 4 - 1 ইকুয়ালস টু, এটা হবে 3 আর 4 × 16 প্লাস 2 ইকুয়ালস টু 18 হবে, এটা 6 হবে এটা। তাহলে y ইকুয়ালস টু কত হবে? এটা অনুপাত তো 4 m1 - m2 4 - 1 হবে। তো 4 ইন্টু কত হবে? 4 ইন্টু, এখন কোটি নিতে হবে, এটা হবে না, 4 ইন্টু -5 -1 ইন্টু 4। তো এটা হবে 3 -20 - 4 ইকুয়ালস টু -8। ওকে,
তো এখন আমরা কি লিখতে পারি? আমরা এখানে লিখি, সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক x, -8 হলো এটাই হলো আনসার। আজকে আমরা সহজ সহজ ৩টা অঙ্ক করলাম। আর এই ধরনের অঙ্ক, এই যে শেষে যে অঙ্কটা করলাম, এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসে। তো তোমরা একটু দেখবা। ওকে? তো আমি যে ৩টা অঙ্ক করলাম, এই ধরনের ৩টা ম্যাথস তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। তোমরা এই হোমওয়ার্ক গুলো করবা। এর উত্তরও দেওয়া আছে। উত্তরে ভুল থাকতে পারে, কোনো সমস্যা নেই। এ হচ্ছে হোমওয়ার্ক। তো হোমওয়ার্ক দেখো। এর প্রথম অঙ্কটা হচ্ছে তোমার অন্তর্বিভক্তির জন্য। কোশ্চেনটা হচ্ছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, 2 এবং 4, 7। এদের সংযোগ রেখাংশকে যে বিন্দুটি 3:5 অনুপাতে অন্তর্ভুক্ত করে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এটা আনসার হচ্ছে 17/8, 31/8। তো তোমরা এটা একটু দেখবা। এরপরের ২ নম্বর কোশ্চেনটা হচ্ছে বহির্বিভক্তর ম্যাথ। দুইটা বিন্দু, একটা বিন্দুতে 1, 4 আর একটা বিন্দুতে 9, -12। এই বিন্দুদের সংযোগ সরল রেখাংশকে যে বিন্দুটি 3:4 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। এটার রেজাল্ট হচ্ছে -23, 52। তার মানে ভুজ হচ্ছে -23 আর কোটি বা y এর মান হচ্ছে 52। এরপরে দেখো, লাস্ট যে ম্যাথসটা করলাম, এই ধরনের এই ম্যাথসটা ৩টা ম্যাথসের মধ্যে এই ৩ নম্বর ম্যাথসটা পরীক্ষায় খুব বেশি আসে। তো ওই টাইপেরই আরেকটা ম্যাথস আমি দিলাম। a ও b দুটি বিন্দুর স্থানাঙ্ক -3, -1 এবং 2, 2। এবি রেখাংশকে সি পর্যন্ত এরূপে বর্ধিত করা হলো যেন এবি 2bc হয়। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এখানে আনসার হচ্ছে ভুজ হচ্ছে 9/2, কোটি 7/2। তার মানে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9/2, 7/2। আশা করি তোমরা এই অঙ্কগুলো করবা। করে তোমরা খাতার মধ্যে করে এটা ছবি উঠিয়ে কমেন্টসে দিবা। একটু হয়তো অন্ধকার লাগতেছে, রাত্রে আমি আমার রুমে এই ক্লাসটা রেকর্ড করলাম। তারপরেও আশা করি তোমরা বুঝতে পারছো আরকি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করছি তোমরা এই সরল রেখার ৩টা লেকচার দেখবা, উপকৃত হবা এবং নেক্সট লেকচারের জন্য ওয়েট করবা। তো তোমাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।